জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামাল সহ ৩ জনের বিচার কাজ শেষ। রায় কবে জানা যাবে ১৩ নভেম্বর। অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তি দাবি। ময়মনসিংহ মেডিকেলের মর্গে তরুণীর মরদেহ ধর্ষণ, ময়নাতদন্তে ধরা পড়ে বিষয়টি, অভিযুক্ত গ্রেফতার, দায় স্বীকার, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। জুলাই হত্যা মামলায় মুন্সিগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আদালতে তোলার সময় হট্টগোল, উত্তেজনা থামাতে সেনাবাহিনীর হস্তক্ষেপ, বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। শপথ নিলেন চাকসু নির্বাচনে জয়ীরা, শিক্ষা বান্ধব ক্যাম্পাস করার প্রত্যয়। বরিশালে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও বিএম কলেজ শিক্ষার্থীদের। এবং খুলনা মোংলা নতুন রেলপথে ১.৫ বছরে ট্রেন চলেছে মাত্র ৩ বার। আমদানি পণ্য পরিবহনে হতাশ ব্যবসায়ীরা, বন্দরের সীমিত কার্যক্রমকে দুষছে রেলওয়ে। বাংলা সময়ের সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। শেষ হলো জুলাই অগাস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিচার কাজ। রায় কবে? ১৩ নভেম্বর জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস ট্রাইব্যুনালের চেয়ারম্যানের। সমাপনী বক্তব্যে অপরাধ প্রমাণের দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল এবং চিফ প্রসিকিউটর। বলেন, সর্বোচ্চ শাস্তি না হলে শহীদ আহতদের প্রতি অবিচার করা হবে। যদিও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, সুবিচার করা হলে সসম্মানে খালাস পাবেন আসামিরা। ৩ আগস্ট থেকে ২৩ অক্টোবর প্রায় ৩ মাস ধরে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জানান, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের রায় কবে জানাবেন ১৩ নভেম্বর। এদিন সমাপনী বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, ন্যায় বিচার না হলে শহীদ আহতদের সঙ্গে অবিচার করা হবে, ভীরু কাপুরুষে পরিণত হবে জাতি। দালিলিক, মৌখিক, সার্কামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা। এবং আমরা বলেছি, আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই। বাইরে কেউ কেউ বলছেন আসামিরা ন্যায় বিচার পাবে কিনা, এই ১৪০০ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা ন্যায় বিচার পাবেন কিনা, ৩০,০০০ মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা, এটাও কিন্তু ন্যায় বিচারের মানদণ্ডে একটা প্রশ্নবোধক চিহ্ন, এটা বলেছি। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালের রায় মেনে নেয়ারও আহ্বান জানান তিনি। তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন, বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম, তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো। এই আসামিদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই, এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। রায় দেওয়ার সময় ভারতে পালিয়ে যাওয়া অনুশোচনাহীন শেখ হাসিনার আচরণ ও কর্মকাণ্ড আমলে নিতে ট্রাইব্যুনালে আবেদন করেন চিফ প্রসিকিউটর। তিনি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য। তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে, তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উস্কানি বুঝতে পেরেছেন, তারা উস্কানিতে পা দেননি। তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয়। শেখ হাসিনা পালিয়ে যাননি দাবি করে ট্রাইব্যুনাল নিযুক্ত তার আইনজীবী বলেন, সুবিচার করা হলে সসম্মানে খালাস পাবেন আসামিরা। আমার আসামি পালিয়ে যান নাই, উনি এই দেশ থেকেই যেতে চান নাই। প্রেক্ষাপটটা এমন দাঁড়িয়েছে, ওনাকে যেতে বাধ্য হয়েছে। রাষ্ট্রপক্ষ যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে, এরকম সসম্মানে খালাস পাবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। কে কি বলল তা নিয়ে কোনো পরোয়া করেন না তারা। Let justice be done. Yes, madam. Even though the heavens should fall. Yes. We can assure all of you that justice will be done. জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে নভেম্বরে। বিচারের শেষ দিনে এসেও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুনের কোনো সাজারই আবেদন করেনি প্রসিকিউশন। অ্যাটর্নি জেনারেল বলছেন, তাকে সাজা দেয়া হবে কি না সেই সিদ্ধান্ত তারা ট্রাইব্যুনালের উপর ছেড়ে দিয়েছেন। তাহলে কি খালাস পাচ্ছেন সে সময়ের পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন? সেটি এখন দেখার বিষয়।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মরদেহ যেখানে নিরাপদ থাকার কথা সেই মর্গে ঘটেছে জঘন্য অপরাধ। ময়মনসিংহ মেডিকেল মর্গে ময়নাতদন্তের জন্য আনা তরুণীর মরদেহ ধর্ষণ করে লাশবাহক। ময়নাতদন্ত করতে গিয়ে চিকিৎসক ধর্ষণের আলামত পেয়ে পুলিশকে জানালে অভিযুক্ত সাইদকে গ্রেফতার করা হয়। অপরাধের দায় স্বীকারও করেছে অভিযুক্ত। গত 19 অক্টোবর রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি বাড়ি থেকে 20 বছর বয়সী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সেখানে মেলে একটি চিরকুটো, তাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। 20 অক্টোবর মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মরদেহ নিয়ে যায় লাশ বহনকারী যুবক আবু সাইদ। তবে দুপুরে মর্গেই ঘটে চরম অমানবিক অপরাধ। মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারে লিপ্ত হয় সাইদ। ময়নাতদন্ত করতে গিয়ে সন্দেহ হয় চিকিৎসকের। পুলিশকে জানালে তদন্তে বেরিয়ে আসে সত্যতা। গ্রেফতার করা হয় ওই যুবককে। মৃতদেহটাকে পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য যে চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসক পোস্টমর্টম এক্সামিনেশনের এক পর্যায়ে বুঝতে পারেন যে এই মৃতদেহটির সাথে যৌন কর্ম করা হয়েছে। এক পর্যায়ে আমরা জানতে পারি যে সে সহকারী যে আছে, মানে মৃতদেহ পরিবহন যে করেছে, সে নির্জনতার সুযোগে মর্গে ঢুকে সেই কাজটি করেছে। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়ার কারণে সর্বোচ্চ আইনি ব্যবস্থার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা মানসিক বিকারগ্রস্ততার বহিঃপ্রকাশ। ঘটনার পর মর্গে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। নেক্রোফিলিয়া হচ্ছে ডেড বডির সাথে সেক্সুয়াল সম্পর্ক তৈরি করার, যৌন সম্পর্ক তৈরি করার প্রবণতা। এটা একটা ক্রাইম। এটা আগের সমাজে ছিল কিনা জানি না, বর্তমান সমাজে এটা যেন বেড়ে যাচ্ছে। লাশ বহন থেকে শুরু করে ডুম পর্যন্ত কেউ সরকারি কর্মচারী না। এখানে এটা কোনটাকে কাজ করা হয়, সুতরাং কারো দায়িত্ব নাই, এবং কারা লাশ নিচ্ছেন কারা কাটছে এটা কেউ জানে না। আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার লাশবাহক সাইদ। পরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 3 ত্রিপুরা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার দুপুরে মাটিরাঙ্গায় পূজা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক কিশোরী। পরদিন মঙ্গলবার রাত 1টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা। স্থানীয়রা অভিযুক্ত রনি বিকাশ ত্রিপুরা এবং ডেটল বাবু ত্রিপুরাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভুক্তভোগীর বোন বাদী হয়ে 4 জনকে আসামি করে মাটিরাঙ্গা থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে রিমন ত্রিপুরা নামে আরেক যুবককে গ্রেফতার করে পুলিশ। অপর আসামি সুমনকে গ্রেফতারে চলছে অভিযান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় তাদের। এদিকে বরিশালে বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শপথ নিলেন চাকসু নির্বাচনে জয়ী প্রার্থীরা। বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে জাতীয় সঙ্গীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ পাঠের সময় হঠাৎ করেই হট্টগোল শুরু হয় অডিটোরিয়ামে। ছাত্র উপদেষ্টা জাহিদুর রহমান শিক্ষার্থীকে ভেড়ার পাল বলে সম্বোধন করেছেন। অভিযোগ তুলে তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। কিছু সময় পর হট্টগোল থেমে যায়। কেন্দ্রীয় সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণের পর একে একে প্রতিটি হল সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ পাঠ করানো হয়। এই শপথ গ্রহণের যে মুহূর্তটা, এটা আমাদের কাছে মনে হয় যে আমরা ইতিহাসের সাক্ষী হলাম। যদি মেধাবী কিছু মানুষ আমরা তৈরি করতে পারি, তাহলে রাষ্ট্র এমনিতেই একটা ভালো অবস্থানে চলে যাবে। আমাদের যে সমস্ত পর্ষদগুলো নির্বাচিত হওয়া থাকার কথা, এগুলো তো হচ্ছে না। 22 জেলার প্যানেল দিয়ে নির্বাচন হওয়া উচিত। এগুলো হলে কি হবে, জবাবদিহিতার জায়গাটা তৈরি হয়। এদিকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল বরিশালের ব্রজমোহন কলেজ। প্রশাসনিক ভবনের 2 ফটকে শিক্ষার্থীরা তালা দেওয়ায় নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি অধ্যক্ষ। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, নির্বাচনের দাবিতে 1 মাসের বেশি সময় ধরে কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। ছাত্র প্রতিনিধি ছাড়া কোনো ক্যাম্পাসই শিক্ষা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনে না, ক্যাম্পাস চলে না। বরিশালের ঐতিহ্য ধরে রাখতে, বিএম কলেজের ঐতিহ্য ধরে রাখতে আপনি আমাদের নির্বাচনের রোডম্যাপ দেন। রোডম্যাপ নিয়ে ছাত্রদের মধ্যে কিছু মতভিন্নতা আছে। আমরা চাচ্ছি যে এই মতভিন্নতা এড়িয়ে যাতে সবাইকে
একত্রিত করে একটা ইনক্লুসিভ নির্বাচন করা যায়। ৩২,০০০ শিক্ষার্থীর ক্যাম্পাসে গত ২৪ বছরেও কার্যকর হয়নি ছাত্র সংসদ নির্বাচন। কাঞ্জনা তাসনিম, সময় সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের বিভিন্ন সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন পালন করেছেন শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে তৃতীয় দিনের মতো সকালে কর্মসূচি পালন করেছেন ২ শতাধিক শিক্ষার্থী। বিভাগে তৈরি হয়েছে অচলাবস্থা। শিক্ষার্থীরা জানান, বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, ইন্টার্নশিপ ভাতা চালু এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের টেকনিক্যাল ক্যাডার সংযোজনের দাবি জানানো হলেও সমাধান না হওয়ায় আন্দোলনে নেমেছেন তারা। একই সঙ্গে বিভাগের চেয়ারম্যান প্রফেসর এনামুল হকের পদত্যাগেরও দাবি জানান তারা। আজকে আমাদের আন্দোলনের তৃতীয় দিন, কিন্তু এখনো অবধি আমাদের একটা আন্দোলনও পূরণ করা হয়নি, একটা দাবিও পূরণ করা হয়নি এবং আমাদের শিক্ষকরা আমাদের সাথে এখনো অবধি কোনো রকম যোগাযোগ করেনি। সেখান থেকে আমরা চতুর্থ দফা অ্যাড করেছি, সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের পদত্যাগ। আমাদের যে দাবিগুলো আছে, শিক্ষা ক্যাডার, নন ক্যাডার, টেকনিক্যাল ক্যাডার, আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিতে সেই বিষয়গুলো যুক্ত হোক। সুপারিশ নামার জন্য একটা চিঠি নিয়ে গিয়েছিলাম চেয়ারম্যান স্যারের কাছে, সেখানে উনি একটা সাইন পর্যন্ত করেনি এবং কোনো ধরনের নেগোসিয়েশনে উনি আমাদের শেষ পর্যন্ত আসেনি। মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সাজ্জাদ সাগরকে আদালতে তোলাকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয়েছে। এ সময় আসামিকে উদ্দেশ্য করে ডিম ছুঁড়ে মারেন বিক্ষুব্ধ জনতা। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন সেনা সদস্যরা। আদালত চত্বরে ডিম ছুঁড়ে মারা হয় আসামিকে। এ সময় একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে লেগে যায় সেনা সদস্যের গায়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সজল হত্যা মামলায় দুপুরে মুন্সিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগরকে। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশিকুর রহমান তার 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে এজলাস থেকে বের করে গাড়িতে নেওয়ার সময় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে অনেকে। হট্টগোলের এক পর্যায়ে আদালতের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ ও সেনাবাহিনী। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় সেনা সদস্যরা। পুলিশ জানায় 2024 সালের 5 আগস্টের পর সাগর গা ঢাকা দেয়। এক পর্যায়ে গোপনে দক্ষিণ কোরিয়া চলে যায় সে, কিন্তু সেখানেও বিশৃঙ্খলার দায়ে তাকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠায় দেশটির পুলিশ। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বাংলা সময় আরো থাকছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিনব উপায়ে 40 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স ফাঁকি। দুদকের তদন্তে প্রমাণ মেলায় 2 কর কর্মকর্তাকে অব্যাহতি। খুলনা মোংলা রেলপথ চালুর পর 1.5 বছরে সর্বসাকুল্যে পণ্য পরিবহন হয়েছে মাত্র 3 বার। অথচ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচনে পণ্যবাহী রেল চলাচল জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। রেলওয়ে কর্মকর্তাদের দাবি, সব প্রস্তুতি থাকলেও বন্দরের আমদানি সীমিত হওয়ায় পণ্যবাহী ট্রেন চালানো যাচ্ছে না। আব্দুল হালিমের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। 2010 সালে কাজ শুরু হয়ে 4 দফায় মেয়াদ বাড়িয়ে 91 কিলোমিটার খুলনা মোংলা রেলপথ চালু হয় 2023 সালে, যেখানে এখন চলছে শুধু একটিমাত্র যাত্রীবাহী ট্রেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, মোংলা বন্দরে বড় আকারের আমদানি সীমিত হয়ে যাওয়া, বন্দরের সীমাবদ্ধতায় আমদানিকারকদের আগ্রহ কম থাকায় রেলপথে পণ্য পরিবহন হচ্ছে না। উদ্বোধনের পর প্রকল্পের মূল উদ্দেশ্য পণ্য পরিবহন গত 1.5 বছরে হয়েছে সর্বসাকুল্যে মাত্র 3 বার। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে চলতি বছরের 6 ফেব্রুয়ারি 7,500 মেট্রিক টন, 23 মার্চ 5,500 মেট্রিক টন ও 25 জুন 6,000 মেট্রিক টন চিটাগুড় সিরাজগঞ্জে পরিবহন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, দেশের অভ্যন্তরে ও প্রতিবেশী দেশগুলোর সাথে পণ্য পরিবহন সহজ ও সাশ্রয়ী করতে 4,261 কোটি টাকা ব্যয় নির্মিত এই রেলপথের মূল উদ্দেশ্য অর্জিত হচ্ছে না। বন্দর, রেলওয়ে সহ সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত উদ্যোগ না থাকায়, অবকাঠামো থাকা সত্ত্বেও তা কাজে আসছে না বলে অভিযোগ তাদের। ফ্যাসিলিটি না থাকার কারণে দেখা যাচ্ছে আমদানিকারকরা বা রপ্তানিকারকরা উদ্দীপনার মধ্যে আসতে পারছে না। অর্থনীতিবিদরা বলছেন, এই বিপুল বিনিয়োগকে অর্থনৈতিকভাবে লাভজনক করতে এবং একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনার দ্বার খুলতে পণ্যবাহী রেল চলাচলের উদ্যোগ জরুরি। এই রেলপথকে আরও ভাইব্রেন্ট করতে হলে কংগ্লোমারেট একটা চিন্তাভাবনা করে এই মোংলা বন্দরকে কিভাবে আমরা আরও বেশি সচল করতে পারি এবং লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারি, সেটা আমাদের
ভাববার ব্যাপার আছে। রেলওয়ে কর্মকর্তাদের দাবি ট্রেন প্রস্তুত থাকলেও বন্দর আমদানি কার্যক্রম সীমিত হওয়ায় পণ্যবাহী ট্রেন চালানো যাচ্ছে না। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে আমদানিকারকদের আগ্রহী করে বড় আকারের পণ্য আমদানি বাড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। প্রকল্প ভিত্তিক কার্যক্রম নাই এবং বন্দর কেন্দ্রিক অন্যান্য যে ট্রাফিক সেগুলোর স্বল্পতা আছে। এই কারণে আমরা নতুন করে গুডস ট্রেন এখানে চালাতে পারছি না। আমরা খুবই আশাবাদী যে নিকট ভবিষ্যতে আমরা রেলের মাধ্যমেই অনেক পণ্য পরিবহন করতে পারবো। বৈদেশিক ঋণ সহায়তায় নির্মিত এই রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে 2 বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। থেকে 2 বুথে 6 কোটি আর 25 থেকে 2 বুথে করা হয় 5 কোটি। ফিল্ড বুক ঘষামাজা করে অভিনব কায়দায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 40 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স ফাঁকি দেয় 2টি প্রতিষ্ঠান। 2021-23 সালে কর রিভিউতে শুনানির পর অডিটে জালিয়াতির বিষয় ধরা পড়লেও আড়ালে ছিল এতদিন। দীর্ঘ 5 বছর বিষয়টি তদন্তের নামে 2 কর কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। এই ফিল্ডবুকে গৃহকর নির্ধারণ করা হয় 26 কোটি 38 লাখ টাকা, ঘষামাজা করে 2 মুছে 6 কোটি 38 লাখ টাকা দেখানো হয়। 2017-18 অর্থবছরের গৃহকর নির্ধারণে ফাঁকি দেয় ইসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইনকন্ট্রেট লিমিটেড। দীর্ঘ 5 বছর বিষয়টি চাপা থাকলেও 2021 এবং 2023-এ আপিল রিভিউর পর অডিটে জানাজানি হয় দুর্নীতির বিষয়টি। পরে এবছরের জানুয়ারিতে অনিয়ম তদন্তে 5 সদস্যের কমিটি করেন বর্তমান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনিয়ম তদন্তে বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনে আসেন দুদক প্রতিনিধি দল। বিভিন্ন ফিল্ডবুক এবং নথিপত্র দেখে তারা জানান কর্মকর্তা নুরুল আলম এবং উপকর কর্মকর্তা জয়সেন প্রকাশের যোগসাজশে এই জালিয়াতি করে ইসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একই অর্থবছরে 26 কোটি 67 লাখ টাকাকে ঘষামাজা করে বানানো হয় 5 কোটি 67 লাখ টাকা। কর কর্মকর্তা নুরুল আলম এবং উপকর কর্মকর্তা আব্দুল কাদেরের যোগসাজশে বিশাল অঙ্কের কর ফাঁকি দেয় ইনকন্ট্রেট লিমিটেড। 5-11 কোটি টাকার মতো ভ্যালুয়েশন করা হচ্ছে, সেটার উপরে পুরো ট্যাক্স বসানো হয়েছে। তো মূলত হওয়া উচিত ছিল 51 কোটি টাকার মতো একটা ভ্যালুয়েশন হওয়ার কথা ছিল। যেটা এখানে ঘষামাজা করা হয়েছে সেটা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে তাদের উঠে এসেছে, আমরাও এখানে রেকর্ডপত্র দেখেছি। এরই মধ্যে 2 কর কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। তদন্ত রিপোর্টে উঠে আসছে যে সংশ্লিষ্ট টিও এবং ডিটিও যারা ছিলেন তারা সরাসরি দায়ী ছিলেন। এদিকে আইনি প্রক্রিয়া শেষে কর ফাঁকি দেওয়ায় 2 প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশাপাশি পোশাক কারখানায় আগুনের ঘটনায় আন্তর্জাতিকভাবে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছে বিজিএমইএ। এসব ঘটনায় বিদেশি বায়ার প্রতিষ্ঠান উদ্বিগ্ন হয়ে পড়ায় দুর্ঘটনা থেকে রক্ষা পেতে বিজিএমইএর পক্ষ থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে দেশের সব গার্মেন্টস কারখানায় দেয়া হয়েছে চিঠি। শিল্প পুলিশের গোয়েন্দা নজরদারির পাশাপাশি কারখানাগুলোতে মনিটরিং শুরু করেছে ফায়ার সার্ভিস। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। আগুনে পুড়েছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। 27 ঘন্টার আগুনে পুড়ে যাওয়া পণ্যের বিশাল একটি অংশ তৈরি পোশাক খাতের কাঁচামাল। এর একদিন আগে চট্টগ্রামের ইপিজেডে আগুনে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল একটি তৈরি কারখানা ও চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠান। সাম্প্রতিক অগ্নি দুর্ঘটনার কবলে পড়েছিল আরও বেশ কিছু পোশাক কারখানা ও কেমিক্যালের গুদাম। বাংলাদেশের আমদানি রপ্তানির সঙ্গে সরাসরি সম্পৃক্ত গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় আগুনে অনেকটা উদ্বিগ্ন বিদেশি বিনিয়োগকারী ও বায়ার প্রতিষ্ঠান। যেভাবে একটা মেন এয়ারপোর্ট যদি জ্বলে, স্বাভাবিকভাবেই ওনার একটা মনের মধ্যে আসতেই পারে যে কি হচ্ছে বাংলাদেশে। আমাদের তো মিলিয়ন বিলিয়ন ডলারের অর্ডার আমরা বাংলাদেশে দিয়ে রাখছি, এগুলি কীভাবে করে উঠে আসবে। এয়ারপোর্ট একটা যেটা বাংলাদেশের মেইন থিম, যেটাতে যেই মানে এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র এয়ারপোর্ট যেটাতে ম্যাক্সিমাম
সব ইম্পোর্ট কিন্তু ইনফ্যাক্ট ওটার মাধ্যমে আসে, এক্সপোর্টও কিন্তু ওটার মাধ্যমে দিয়ে যাচ্ছে। গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমই এর পক্ষ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি কারখানাগুলোর অগ্নি দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক, কেমিক্যাল, বয়লার ও চলাচলের সে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। অসাবধানতা রোধের জন্য আমরা বিজিএমই থেকে একটা মনিটরিং সেল করে প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা গিয়ে ইন্সপেকশন করে আমরা দেখব ফ্যাক্টরির পজিশনটা কি, এখন তারা আসলে অগ্নি নির্বাপক ঠিকমতো আছে কিনা ডাটা কালেকশন করে পরবর্তীতে আমরা ওইসব ফ্যাক্টরি যদি ঝুঁকিপূর্ণ কোনো ফ্যাক্টরি থেকে থাকে সরাসরি আমরা মালিককে এটা আমরা অবহিত করব। এদিকে একের পর এক পোশাক কারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ঘটনায় নড়েচড়ে বসেছে ফায়ার সার্ভিস। ইপিজেডের আগুনের প্রেক্ষিতে চট্টগ্রামের শিল্প এলাকাগুলোকে 9টি জোনে ভাগ করে শুরু হয়েছে ফায়ার সার্ভিসের অগ্নিঝুঁকি তদারকি। তারা তাদের লাইসেন্সগুলো দেখবেন, তাদের প্রতিষ্ঠানের সেফটির কী কী ঘাটতি আছে বা কী কী পরামর্শ দেওয়া যায় সেগুলো দেখবেন, সেফটি প্ল্যানটা করা হয়েছে কিনা তাও দেখবেন এবং কার্যকরী সনদ নেওয়া হয়েছে কিনা। পরিদর্শনের আলোকে আমরা এই পরিপত্রগুলো যেগুলো আমরা তৈরি করব এগুলোর সুপারিশগুলো আমরা আবার আমাদের অধিদপ্তর প্রেরণ করব। তবে পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য শিল্প কারখানার দুর্ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে শিল্প পুলিশ। ঝুঁকিমুক্ত করতে আমরা সবসময় তৎপর আছি, গোয়েন্দা টিম কিন্তু সবসময় এটা তৎপর আছে এবং কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের ওয়ার্কার আনরেস্ট হওয়ার যদি কোনো তথ্য পাই আমরা সেটা পূর্বেই সেটা সমাধান করে ফেলি। বন্দরনগরী চট্টগ্রামের 464টি ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি। এর বাইরে দেশের 8টি ইপিজেডে 600 পোশাক কারখানা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানায় ভোরে নগরীর লবণচোরা থানার কাশিম সড়কে বাসিন্দা নাজমুল হাসানের সঙ্গে স্ত্রী ডলি বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাজমুল ধারালো ছুরি দিয়ে স্ত্রীর শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে স্ত্রী ডলির চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত নাজমুলকে আটক করে পুলিশে তুলে দেয়। ছিনতাইকারী ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে টঙ্গীর কলেজ গেট এলাকায় মাদক ও ছিনতাইয়ের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শুধু রাতে নয় দিনের আলোয় প্রকাশ্যে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এতে শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক সহ সর্বস্তরের মানুষ আতঙ্কে রয়েছেন। সম্প্রতি শিক্ষার্থী জিহাদ হত্যার ঘটনায় এ আতঙ্ক আরও বেড়েছে, যদিও এ ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পটুয়াখালীর একটি বরফ কলের পাইপ লিকেজে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে অন্তত 5 জন অসুস্থ হয়েছেন। বুধবার গভীর রাতে মহিপুরের গাজী আইস প্ল্যান্ট নামে ওই বরফ কলের বাইরের একটি কর্নেসার পাইপে লিকেজ হয়। এ সময় চারপাশে তীব্র দুর্গন্ধ ও অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। এতে আশপাশে থাকা শ্রমিক ও এলাকাবাসীর শ্বাসকষ্ট শুরু হয়। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কারখানার ভেতরে আটকে পড়া 5 জেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয়দের অভিযোগ, পুরানো এবং অনিরাপদ যন্ত্রপাতি ব্যবহারের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। দেখছেন বাংলার সময়। গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানা শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিকদের সরিয়ে নিতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকরা জানান, গত মাসের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ নানা টালবাহানা শুরু করে। এরপর কয়েক দফা দিন ধার্য করার পরও বেতন না পাওয়ায় আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। ফরিদপুরে 2 নৈশ প্রহরীকে কুপিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির অভিযোগ উঠেছে। ভোরে শহরের বায়তুল আমান বাজার পাহারা দিচ্ছিলেন নৈশ প্রহরী ফয়েজ উদ্দিন। এ সময় মেঘলা জুয়েলার্সের দোকানে ডাকাতি করতে এলে বাধা দিলে অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা আসার আগেই ডাকাত দল মালামাল নিয়ে পিকআপে পালিয়ে যায়।
দিনাজপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তৃতীয় লিঙ্গের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক সোহানা বুধবার রাতে হিলি সীমান্ত সংলগ্ন রেল স্টেশন এলাকা দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় কর্তব্যরত বিজিবি সদস্য দেখে ফেললে তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে থানায় সোপর্দ করা হয়। সবাই উত্তরাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বড় পার্বণ সহরাই উৎসব হলো নওগাঁয়। নাচে গানে নিজেদের সংস্কৃতি তুলে ধরে তারা। মূল আনুষ্ঠানিকতা একদিনের হলো, রেশ থাকে সপ্তাহ জুড়ে। রঙিন পোশাক পরে বাদ্যর তালে তালে দল বেঁধে নৃত্য আর মুখে নিজস্ব ভাষায় গান। কার্তিকের রোদ ঝলমল দিনে নওগাঁর পত্নীতলা বামনকুড়ি বিদ্যালয় মাঠ পরিণত হয় রঙিন মেলায়। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বড় পার্বণ সহরাই উৎসবে মাতোয়ারা হাজারো নারী পুরুষ। মাদলের তালে মাথায় কলসি নিয়ে ডুগি তবলার ছন্দে নান্দনিক নৃত্য, ছন্দময় পরিবেশনা যা বিমোহিত করে তোলে দর্শকদের। শহরাই নাচ করলাম, দং নাচ করলাম, দাসায় নাচ করলাম, সবাই মিলে করি, এটা আমার ঐতিহ্য। উৎসব ঘিরে গ্রামটিতে বসেছে বাহারি পণ্যের দোকান। এসব দোকানে চুড়ি, ফিতা, হাওয়াই মিঠাই, মিষ্টান্ন সহ নানা জিনিসের সমাহার। সব মিলে মেটে উৎসব সব পরিবহন হয়। এটা আমরা এখানে প্রত্যেক বছরই আসি। কাকড়া আছে, চুড়ি আছে, মালা, নুপুর। আয়োজকরা বলছেন সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি তুলে ধরতেই এমন আয়োজন। প্রত্যেক মানুষই এই শহরাই উৎসবে এসে অংশগ্রহণ করে। আমাদের সমস্ত কিছু আমরা এটাকে লালন করি, আমরা এটাকে পালন করি, আমরা এই সংস্কৃতিকে ধরে রাখতে চাই। শহরাই উৎসবের মূল আনুষ্ঠানিকতা একদিনের হলেও এর রেশ থাকে সপ্তাহ জুড়ে। পাশাপাশি এ সময়ে নিজেদের বাড়িতে নানা আয়োজনে মাতেন প্রায় 28 লাখ ক্ষুদ্র নৃগোষ্ঠী বাসিন্দা। বরেন্দ্র জনপদের সাঁওতাল, উরাও, মুন্ডা, পান এমন অন্তত 25টি সম্প্রদায়ের প্রাণের উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে তারা খুঁজে পায় নিজস্ব সংস্কৃতি, সম্প্রীতি আর বেঁচে থাকার প্রেরণা। নওগাঁর পত্নীতলার মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা, কামাল সহ 3 জনের বিচার কাজ শেষ। রায় কবে জানা যাবে 13 নভেম্বর। অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তি দাবি। ময়মনসিংহ মেডিকেলের মর্গে তরুণীর মরদেহ ধর্ষণ, ময়নাতদন্তে ধরা পড়ে বিষয়টি, অভিযুক্ত গ্রেফতার, দায় স্বীকার, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। জুলাই হত্যা মামলায় মুন্সিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আদালতে তোলার সময় হট্টগোল, উত্তেজনা থামাতে সেনাবাহিনীর হস্তক্ষেপ, বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।